আমাদের আজকের গল্প দীপঙ্কর সেনের লেখা পুরনো পাপী। গল্প পাঠে রয়েছে শুভ, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রীতম, অঙ্কন, শুভম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে তখন পরিপূর্ণ নীরবতা বিরাজ করছে। দুর্গাশঙ্কর আনমনে পাইপে ধোঁয়া ছেড়ে চলেছে। পেইন অ্যান্ড ক্রেমের কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ইন্দ্রনাথ সোম সোফায় বসা অবস্থায় তাকিয়ে রয়েছে সেন্টার টেবিলের দিকে। একটা সমস্যা, না ঠিক সমস্যা নয়, নিদারুণ এক আঘাত পেয়েই এসেছে সে দুর্গাশঙ্করের কাছে। ধ্রুবর মৃত্যু তার বুকে আঘাত হেনেছে নিদারুণভাবে। এই বিশাল পৃথিবীতে ও একাই ছিল ইন্দ্রনাথের একমাত্র অন্তরঙ্গ বন্ধু। সে যে এইভাবে মারা যাবে সেটা কেই বা ভাবতে পেরেছিল? কয়েকদিন আগেকার কথা। হঠাৎ গত সোমবার ওকে নৈশ আহারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। অবশ্য ওকে একা নয়, আমন্ত্রিত আরও কয়েকজন ছিলেন। খুব নামকরা কন্ট্রাক্টর, অনেক পয়সা রোজগার করেছে, কিন্তু ভোগ করার সে স্বয়ং ছাড়া আর কেউই ছিল না। বাপ মা মারা গিয়েছিল অনেক আগেই, ভাই বোনও কেউ ছিল না। বিয়ে অবশ্য তার হয়েছিল যথাসময়ে, তবে স্ত্রীকেও ঘরে রাখা যায়নি। বছর পাঁচেক আগে নিঃসন্তান অবস্থায় তিনি গত হয়েছেন। কাজেই সম্পূর্ণ নিজের বলতে এই পৃথিবীতে তার কেউই ছিল না। অবশ্য এই নিয়ে আক্ষেপ করতেও তাকে কোনোদিন দেখেননি ইন্দ্রনাথ। সেদিন আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন সমব্যবসায়ী বাদ্যকান্ত লাহিড়ী, ধ্রুবর শ্যালক অমল দত্ত, ডক্টর নির্মল পাল, ইন্দ্রনাথ ও সন্ধ্যা রায়। উপলক্ষটার কিছুই নয়, গৃহকর্তার জন্মদিন। তবে এমনই দুর্বিপাক, সে গতকাল থেকেই সামান্য অসুস্থ। অবশ্য এখন আর সেজন নেই। ডক্টর পাল শরীর পরীক্ষা করে বললেন, ঠান্ডা লেগে জ্বর হয়েছিল, আর ফাস্টিং করার দরকার নেই। আপনি স্টু জাতীয় কিছু খেতেই পারেন। মৃদু হেসে ধ্রুব বলল, আপনারা পরিপাটিভাবে ডিনার মারবেন আর আমার বেলা স্টু? এখন রিচ কিছু খাওয়া আপনার জন্য ঠিক নয়। সন্ধ্যা রায়ের পরিচয় এখানে দিয়ে রাখা দরকার। দীর্ঘাঙ্গী সুরূপা সন্ধ্যা কোনো এক বেসরকারি কলেজের লেকচারার। গত বছর সোসাইটি মিটে তার সঙ্গে আলাপ হয় ধ্রুবর। আলাপ একটু ঘন হওয়ার পরই জানা যায় বাদ্যকান্ত লাহিড়ীর মনেও সন্ধ্যা রেখাপাত করেছে। দুই দুধে ব্যবসাদার অবশ্য এই নিয়ে কেউ কখনো কাউকে কিছু বলেনি। তবে প্রচ্ছন্ন প্রতিযোগিতা যে সেই দিন থেকেই আরম্ভ হয়েছে তা বলাই বাহুল্য। যদিও সবই নির্ভর করছে সন্ধ্যার মতিগতির ওপর। দুপক্ষের পরিচিত জনেরা অপেক্ষা করছেন তার মালা কার গলায় দেয় সেটা দেখবার জন্য। ডিনারের পরিপাটি ব্যবস্থা ছিল খুব। সন্ধ্যাকে আজ কিছুটা গম্ভীরও দেখাচ্ছে। কাঁটা চামচে মিষ্টি শব্দের সঙ্গে তাল রেখেই যেন গল্পগুজব চলছে। ধ্রুবও সকলের সঙ্গে খেতে বসেছে, তবে তার আহার্য ডক্টর পালের প্রেসক্রিপশন অনুসারে শুধু ওই স্টু। বাদ্যকান্ত লাহিড়ী সকলের সঙ্গে কথা বলতে থাকলেও মাঝে মধ্যে সে নিশ্চুপভাবে তাকাচ্ছে সন্ধ্যার দিকে। ধ্রুব বলল, কাল আমার নাগপুর যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারছি না। ইন্দ্রনাথ প্রশ্ন করল, যেতে পারছো না কেন? কাল বিকেলে আমেরিকান কনসাল্ট মিশনারি থেকে লোক আসবে পেমেন্ট নিতে। কয়েকটা বুলডোজার দরকার আমার। অমল দত্ত বললেন, অপেক্ষা না করলেও পারো। পেমেন্ট তো ইচ্ছে করলে ওদের বম্বে অফিসেও দেওয়া যায়। তা যায়, তবে এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তখন আর কথার খেলাপ করব না। কথাবার্তার মধ্যে দিয়ে ডিনারের সময় শেষ হলো। চরম পরিতৃপ্তি নিয়েই সকলে উঠলেন। আবার গিয়ে বসলেন ড্রয়িং রুমে। প্রথা অনুসারে পাই ফটিং শেষ করে তারপর বিদায় নেবেন, যদিও কেউই কফি খাবেন না। ডিনারের পর হুইস্কি বা রামেই আকর্ষণ। ধ্রুবকে একধারে পেয়ে ইন্দ্রনাথ বলল, ব্যাপারটা কি বলো তো? শ্রীমতীর মুখ এত গম্ভীর। আরে গম্ভীর নয়, বাদ্যকান্ত লাহিড়ীকে রিফিউজ করবার জন্যই মনে মনে তৈরি হচ্ছে। তোমরা আসার আগেই আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি, রাজি হয়েছে সে। কফি এসে পড়ল। বাদ্যকান্ত লাহিড়ী বললেন, চৌধুরী লিকারের ব্যবস্থা রাখেনি? আছে বই কি,
এক্ষুনি এসে পড়বে। কিন্তু এছাড়াও আমি আপনাদের আমেরিকান খাঁটি জিনিস খাওয়াতে পারবো। আমাকে 2 মিনিট সময় দিন। কথাটা শেষ করে ধ্রুব ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। ইম্পোর্টেড লিকার আনতে বোধ হয়। কথাবার্তা খাপ ছাড়া চলতে লাগলো। ইন্দ্রনাথ লক্ষ্য করল সন্ধ্যাকে চাপা গলায় কি যেন বললেন বাধ্যকান্ত লাহিড়ী। অবশ্য ওর পক্ষ থেকে কোনো উত্তর এলো না। ইতিমধ্যে বেয়ারা হুইস্কির বোতল, সোডা ইত্যাদি রেখে গেছে, কিন্তু কেউই তা ছোঁয়নি। সকলে অপেক্ষা করছে বিদেশি মদের জন্য। কিন্তু ধ্রুবর ফিরতে এত বিলম্ব হচ্ছে কেন? প্রায় 15 মিনিট হয়ে গেল। কথায় কথায় আরও 10 মিনিট কাটল, এখনও ধ্রুবর দেখা নেই। স্বাভাবিকভাবেই অতিথিরা এবার অস্থির হয়ে উঠলেন। এত বিলম্ব হওয়ার কি কারণ? অসুস্থ শরীর হঠাৎ অজ্ঞান হয়ে যায়নি তো? আদেশের অপেক্ষায় দরজার কাছে দণ্ডায়মান বেয়ারার দিকে তাকিয়ে অমল দত্ত বললেন, দেখো তো সাহেবের কি হলো? বেয়ারা চলে যাওয়ার বোধহয় মিনিট 2 মতো কেটেছে। তীব্র ভয়ার্ত চিৎকার করে উঠল সে হঠাৎ। দোতলা থেকেই চিৎকারের শব্দ শোনা গেল। ওখানেই নিশ্চয় কিছু একটা ঘটেছে। অতিথিরা নিজের নিজের আসন ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালেন। একসময় বেয়ারা ছুটতে ছুটতে এসে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, দরজার সামনে দরজার করে পড়ে আছে, তার শরীর সমস্ত কালো হয়ে উঠেছে। সকলের শিরায় শিরায় রক্ত দ্রুত হলো। সকলের আগে ইন্দ্রনাথ ওপরের দিকে ধাবিত হলো, আর সকলে তাকে অনুসরণ করলেন। ধ্রুব নিজের ঘরে দরজার কাছে হুমড়ি খেয়ে পড়ে আছে। ঘরটা অন্ধকার, বারান্দার আলো গিয়ে পড়েছে তার উপর। বেয়ারা ঠিকই বলেছে, ধ্রুবর গৌরবর্ণ মুখের ওপর কালচে আস্তরণ পড়ে গেছে। দেহে দৃশ্যমান অন্যান্য অংশের অবস্থা ঠিক একই রকম। ডান মুঠোয় লাইটের ঝুলানো পুষারটা ধরা রয়েছে। শরীর নিথর, নিষ্কম্প। ডক্টর পালি প্রথম কথা বললেন। মিস্টার চৌধুরী মারা গেছেন মনে হচ্ছে। অসংলগ্নভাবে বললেন, মারা গেছে? আমার তাই বিশ্বাস, তবুও দেখছি আমি পরীক্ষা করে। ব্যস্ত হবেন না, দাঁড়ান। ডক্টর পাল এগোবার আগেই বাদ্যকান্ত লাহিড়ী বাধা দিলেন। ওর বডি ছোবেন না, ইলেকট্রিক কারেন্ট পাস করছে। কিংকর্তব্য বিমূঢ় ভাবটা সকলেরই কেটে গিয়েছিল। সন্ধ্যা চোখে আঁচল দিয়ে বসে পড়ল মেঝেতে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে সুইচ টিপতে গিয়েছিল। ঘরে ঢুকে আলো জ্বালার জন্য সুইচে হাত দিতেই বিদ্যুৎ ধ্রুবর শরীরকে সাপটে ধরেছে। ইন্দ্রনাথ ভাবতে পারছে না যে সে এমনভাবে ছেড়ে চলে যাবে, আর সকলেরই মনের অবস্থা ওই একই রকম। শেষে বাধ্যকান্ত লাহিড়ী বললেন, এবার বোধহয় পুলিশে খবর দেওয়াটা দরকার। সন্ধ্যা ভেজা চোখে ওপর থেকে আঁচল নামিয়ে বলল, পুলিশে কেন? দুর্ঘটনায় মৃত্যু বলেই পুলিশকে খবর দিতে হবে, হলে পরে আমাদের ঝামেলায় জড়িয়ে পড়তে হবে যে। অত্যন্ত সুতীক্ষ্ণ যুক্তি। সুতরাং পুলিশে খবর দেওয়া হলো। স্থানীয় থানার ইনচার্জ রমেন সেন অল্পক্ষণের মধ্যেই এসে পড়লেন। শুনলেন ব্যাপারটা সকলের মুখ থেকে। অ্যাক্সিডেন্ট কেস বলে তার মনে হলো। অবশ্য ডেড বডি পোস্টমর্টমে পাঠাতে হবে। অবিলম্বে 2টো পেট্রোম্যাক্স আনিয়ে দুর্ঘটনাস্থলে রাখা হলো। তারপর মেন অফ করে ধ্রুবর শক্ত মুঠো থেকে পুষারটা ছাড়িয়ে আনা হলো কোনো রকমে। ম্যান্টিপিসের কাছে সরে এসে দুর্গাশঙ্কর বলল, আপনার কথা তো শুনলাম, কিন্তু আপনি কেন ধরে নিচ্ছেন যে আপনার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যাননি, খুন হয়েছেন? সেই কথাই এবার আমি বলবো মিস্টার ব্যানার্জি। বলিষ্ঠ কোনো প্রমাণ আমার হাতে নেই জানি, তবে একটা ঘোরালো সন্দেহ আমাকে উতলা করে তুলেছে। সত্যি যদি কেউ ধ্রুবকে খুন করে থাকে, তাহলে সে সকলের আড়ালে থাকবে, তা আমি কখনোই বরদাস্ত করব না। তাই সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। সন্দেহের কথা কি বলছিলেন? যে পুষারে হাত দিয়ে ও মারা গিয়েছিল, সন্দেহের 1 নম্বর কারণ ওটাই। দিন 5 আগেও ধ্রুবর শোয়ার ঘরে গিয়েছিলাম, কিন্তু পুষারের সাক্ষাৎ পাইনি। এর সূত্র ধরে আমি যে দ্বিতীয় কারণ উপস্থিত করছি, তাতেই সন্দেহের দানা বাঁধবে বেশি। গতকাল সকালে আমরা যখন ধ্রুবর বাড়িতে উপস্থিত হলাম, মর্গ থেকে যদি মৃতদেহ এসে পড়ে, তাহলে তার সৎকার করাই ছিল আমাদের উদ্দেশ্য। বাগানে সকলে ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ আমার নজর পড়ল ইলেকট্রিকের আর্থ কানেকশনটায়। সেটা কাটা। এবার নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কেন সন্দেহ করছি। আপনি বলতে চাইছেন কেউ পুষারে লিকেজের ব্যবস্থা করে আর্থ কানেকশনটা কেটে রেখেছিল, যাতে
আলো জ্বালতে গেলেই চৌধুরী কারেন্টে জর্জরিত হয়ে মারা যায়। হতে পারে। বেশ, আমি কেসটা একটু নেড়ে চেড়ে দেখব। সেদিন যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের পরিচয়টা আমায় দিন তো। ইন্দ্রনাথ সকলের পরিচয় করিয়ে দিল। সন্ধ্যাকে নিয়ে ধ্রুবর সঙ্গে বাদ্যকান্ত লাহিড়ীর কীরকম সম্পর্ক দাঁড়িয়েছিল তাও জানালো। সেদিন সন্ধ্যায় কি কথাবার্তা হয়েছিল তাও জানাতে ভুলল না। সন্ধ্যা রায় তাহলে আপনার বন্ধুকে বিয়ে করতে রাজি হয়েছিলেন? আমাকে তো তাই বলেছিল। বাদ্যকান্ত লাহিড়ী এই ব্যাপারটা সহজে মেনে নিতেন বলে আপনার ধারণা? আমার তা মনে হয় না। ওই লাহিড়ী একটা আস্ত শয়তান। সে কোনো না কোনো উপায়ে গোলমাল তো বাধাতই। গোলমাল বাঁধাবার তো আর প্রয়োজন হলোই না, চমৎকারভাবেই মীমাংসা হয়ে গেছে। বাদ্যকান্ত সহজেই সন্ধ্যা রায়কে এখন বিয়ে করতে পারবেন। আপনি বলতে চাইছেন লাহিড়ী এইভাবে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছে ধ্রুবকে? আমি এখন কিছুই বলতে চাইছি না, ও কথা থাক। আচ্ছা, মিস্টার চৌধুরীর ওয়ারিশান কে আছে? ওর সমস্ত কিছু এখন পাবেন ওই চকবেড়ে হাই স্কুলে, ওখানেই ও পড়তো। এরকম ব্যবস্থার কারণ? ধ্রুব চিরকালই বেশ খামখেয়ালি প্রকৃতির ছিল। হঠাৎ একদিন উইল করে বসলো। এই অল্প বয়সে, বিশেষ করে এই ধরনের উইল করার যে অর্থ কি আমি তা জানতে চেয়েছিলাম। বলেছিল এমনি করলাম, পরে যদি বিয়ে করি তাহলে পাল্টাবো। ঠিক আছে, আপনাকে আর আটকে রাখবো না মিস্টার সোম। আজ থেকেই আমি কাজে লেগে পড়ছি। ও, একটা কথা, আসলে আপনার... আমার পেমেন্টের বিষয়ে বলতে চাইছেন তো? ব্যস্ততার কি আছে, ও নিয়ে পরে ভাবা যাবে। ইন্দ্রনাথ বিদায় নিল। দুর্গাশঙ্কর কয়েক মিনিট কি যেন চিন্তা করে ক্লিরিয়াল থেকে রিসিভারটা তুলে ডায়াল করতে লাগলো। হোমিসাইড স্কোয়াডের ডক্টর সামন্তকে পাওয়া গেল লাইনে। হ্যালো, আমি দুর্গাশঙ্কর বলছি। নমস্কার, কি খবর? দুর্গাশঙ্কর ধ্রুব চৌধুরীর মৃত্যু সম্পর্কে বলার পর বলল, থানায় কেসটিকে অ্যাক্সিডেন্ট হিসাবে ট্রিট করবে, কিন্তু মিস্টার চৌধুরীর এক বন্ধু মার্ডার কেস হিসাবেই সেটাকে চিহ্নিত করতে চান। তিনি সে সম্পর্কে কিছু যুক্তিও দিয়েছেন এবং ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছেন আমাকে। এক্ষেত্রে আমি আপনার একটু সহযোগিতা চাইছি। আমি এক্ষুনি এ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি, নিশ্চয়ই সাহায্য পাবেন। চলে আসুন না এখানে। বেশ, ছাড়লাম। দুর্গাশঙ্কর দুপুরবেলা পৌঁছল ধ্রুবর এলিগেন্ট রোডের বাড়িতে। সঙ্গে মিস্টার সামন্তও রয়েছেন। স্থানীয় থানার ইনচার্জ নির্দেশ মতো আগেই উপস্থিত হয়েছেন। দুর্গাশঙ্কর ভেতরে ঢোকবার আগে বাড়ির চারধারটা ঘুরে দেখবার একবার মনস্থ করেছিল। কয়েক পা এগোবার পরেই সকলের গতিরোধ হলো। ইন্দ্রনাথের কথার সত্যতা প্রমাণ হলো। দেখা গেল আর্থ কানেকশনটা কাটা। ঘোরাঘুরি করে উল্লেখযোগ্য আর কিছুই চোখে পড়ল না। সকলে এবার ওপরে এসে উপস্থিত হলেন। ধ্রুবর ঘরের দরজায় ইন্সপেক্টর খুলে দিলেন। অদ্ভুত শূন্যতা যেন সকলকে গ্রাস করতে এলো। জানলাটা খুলে দেওয়া হলো। আলোয় ঘর ভরে যাওয়ার পর দুর্গাশঙ্কর দৃষ্টি বুলিয়ে নিল চারিদিকে। একজন আধুনিক ধনী শোবার ঘর যেরকমটা হওয়া উচিত ঠিক তাই। দেওয়ালে একাধিক ব্রাকেট ও বড় ল্যাম্প লাগানো। সুইচ বোর্ড বারান্দার দিকে দরজার পাশে। আর সে মারাত্মক পুষার এখন আর সুইচ বোর্ডের সমান্তরালে ঝুলে নেই, ঝুলে পড়েছে মেঝে পর্যন্ত। ধ্রুব চৌধুরীর শরীরের ভরেই যে এমনটা হয়েছে সেটা বলা বাহুল্য। দুর্গাশঙ্কর বলল, পুষার বোধহয় এখন আর অ্যাকশনে নেই। ইন্সপেক্টর কোনো উত্তর দিলেন না। ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি গোদরেজের দুটো আলমারি একধারে ছিল। সেদিকে তাকিয়ে দুর্গাশঙ্কর বলল, এই দুটোকে ঘেটে দেখতে চাই। ইন্সপেক্টর, চাবি এনেছেন তো? ইন্সপেক্টর সমর্থনসূচক ঘাড় নেড়ে আলমারিটা খুলে দিলেন। ঝোলানো ও পাট করা অবস্থায় জামা কাপড় ঠাসা। কোনো লকার নেই, কিছু দেখবার ছিলও না। তবুও জামা কাপড় নাড়াচাড়া করে দুর্গাশঙ্কর কোনো সূত্রের সন্ধান পাওয়া যায় কিনা সেটা দেখল। এবার খোলা হলো দ্বিতীয় আলমারিটা। অজস্র ফাইল রয়েছে এতে। ব্যবসায় মূল্যবান সমস্ত ফাইল বোধ হয়। মোটা বাঁধানো খাতাও রয়েছে গোটা 10। এতে লকার লাগানো রয়েছে। লকারটা খোলা হলো। তার মধ্যে অনেক কিছু পাওয়া গেল, যেমন আয়রন সেফের চাবি, ভল্টের চাবি, নোট, কয়েক বাক্স সমেত বোতাম, আংটি, ইন্স্যুরেন্সের খানপাচেক পলিসি, ব্যাংকের 4টে পাসবই এবং সেই সংখ্যক চেক বইও ইত্যাদি। দুর্গাশঙ্কর চেক বইগুলোকে একে একে পরীক্ষা করতে লাগলো। দেখা গেল গত পরশু, অর্থাৎ যে রাত্রে মারা যায় সেই রাত্রে 2টো চেক কাটা হয়।
দুটো মিলিয়ে টাকার অঙ্কটা 60,000। কি জন্য টাকাটা তোলা হয়েছে কাউন্টার পার্টে তার লেখা নেই, শুধু তারিখ উল্লেখ রয়েছে। দুর্গাশঙ্কর চেকের নম্বর দুটোকে টুকে রাখলো নোট বইয়ে। আয়রন সেফটাও খুলে দেখা যাক। বেশ তো। খাটের ওপাশের দেওয়ালের সঙ্গে আয়রন সেফ গাঁথা রয়েছে। লকার থেকে চাবি বার করে দুর্গাশঙ্কর সেফের সামনে গিয়ে দাঁড়ালো। চাবি লাগিয়ে পাল্লা খুলতে গিয়ে দুর্গাশঙ্কর চমকে উঠল। এ কি, চাবি অন্যদিকে ঘুরছে কেন? তবে কি সেফ খোলা রয়েছে? সন্দেহ অমূলক নয়। হাতল ধরে টান দিতেই পাল্লাটা খুলে এলো। সকলে একসঙ্গে ঝুঁকে পড়লেন। বিস্ময়ের পর বিস্ময়। আয়রন সেফের মধ্যে একটা তামার পয়সাও নেই, সম্পূর্ণ খালি। মিস্টার সামন্তর গলা থেকে বেরিয়ে এলো একটি মাত্র শব্দ, স্ট্রেঞ্জ। দুর্গাশঙ্কর আয়রন সেফের কাছ থেকে সরে এসে বলল, আর সন্দেহের অবকাশ নেই যে কেসটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডারই। মোটিভটাও মোটামুটি বুঝতে পারা গেল। আপনি বলতে চাইছেন কেউ সেফ থেকে 60,000 টাকা বার করে নেয় এবং ব্যাপারটা মিস্টার চৌধুরী বুঝতে পারার আগেই তাকে কিভাবে সরিয়ে নেওয়ার প্ল্যান করে? শুধু 60,000 নয়, সেফের মধ্যে আরও অনেক কিছু ছিল। সমস্তটাই সরিয়েছে হত্যাকারী। দুরন্ত লোভের এইভাবেই জয় হয়েছে বলা চলে। তবে কিন্তু আয়রন সেফের চাবি ছিল বন্ধ গোদরেজের মধ্যে। গোদরেজের চাবি পাওয়া গেছে মিস্টার চৌধুরীর পকেটে। এক্ষেত্রে হত্যাকারী সেফটা খুলেছিল কিভাবে? কোথাও একটা বিরাট ফাঁক আছে। এই নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করাটা দরকার। এখন থাকো কথা, আসুন বেয়ারাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিই। সংশ্লিষ্ট সকলের ফোন নম্বর বোধহয় আপনার কাছে আছে ইন্সপেক্টর। ওদের সবাইকে খবর দিন চলে আসার জন্য। 3 জন বেয়ারা বিমর্ষ মুখে দাঁড়িয়েছিল বারান্দায়। দুর্গাশঙ্কর তাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করল। মিস্টার সামন্ত একজন এসআইকে ইঙ্গিত করল সমস্তটা নোট করে নিতে। প্রায় আধ ঘন্টা ধরে চলল প্রশ্ন উত্তর। মোটামুটি সারাংশ এইরকম: পুসারটা লাগানো হয়েছিল মাত্র সপ্তাহখানেক আগে। বিছানায় শুয়ে যাতে রাতের বেলা আলো জ্বালা যায় তাই এই ব্যবস্থা। পুষারের সঙ্গে লম্বা তার থাকায় বিছানা পর্যন্ত নিয়ে যেতে কোনো অসুবিধে হতো না। সকালে আবার ঝুলিয়ে রাখা হতো দরজার পাশের ব্র্যাকেটে। একমাত্র বাদ্যকান্ত লাহিড়ী ছাড়া এ বাড়িতে বাকি 4 জনের যখন তখন যাতায়াত ছিল। এমনকি ধ্রুবর অনুপস্থিতিতে তারা আসতেনও। সেদিন সকাল ও দুপুরবেলাতেও কোনো না কোনো সময় সকলেই এসেছিলেন, 2-10 মিনিট বা আধ ঘন্টার জন্য। এমনকি বাদ্যকান্ত লাহিড়ীও। লাহিড়ীর সঙ্গে ধ্রুবর উত্তপ্ত আলোচনা হয়েছিল এই কথাও বিয়ারা শুনেছে। তবে আলোচনার বিষয় তারা বলতে পারবে না। না, সন্দেহজনক তারা কিছু দেখেনি। ফুরসত অবশ্য ছিল না। বাড়িতে ভোজ থাকায় সকলেরই খুব ব্যস্ততার মধ্যে গেছে। 2 দিন ধরে সাহেব অসুস্থ ছিলেন। ওই 2 দিন তিনি বাড়ি থেকে বাইরে যাননি। পেয়ারাদের ছেড়ে দুর্গাশঙ্কর অনেকক্ষণ কি যেন চিন্তা করল। তারপর মিস্টার সামন্তকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলো। ইতিমধ্যে ইন্সপেক্টর সকলকে খবর দিয়েছেন। তারা এসে পড়লেন বলে। নিচে এসেও দুর্গাশঙ্কর পাইপ ধরিয়ে নিয়ে আপন মনে কি যেন চিন্তা করতে লাগল। প্রথম এলেন অমল দত্ত। 10 মিনিটের মধ্যেই উপস্থিত হলেন বাকি 4 জন। দুর্গাশঙ্কর ও মিস্টার সামন্তের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন ইন্সপেক্টর। সাধারণ নিয়মে আলাপের প্রথম ধাপ অতিক্রান্ত হলেও এক ইন্দ্রনাথ ছাড়া কিন্তু সকলের মুখেই বিস্ময়ের ভাব। দুর্গাশঙ্কর বলল, এখানে আমার উপস্থিতি আপনাদের বিস্মিত করছে বুঝতে পারছি। আসল কথায় আসা যাক। সেদিন মিস্টার চৌধুরী অ্যাক্সিডেন্টলি মারা যাননি, তাকে খুন করা হয়েছে এই সন্দেহ নিয়ে ইন্দ্রনাথ বাবু আমার কাছে যান। প্রাথমিক তদন্তের পর আমরা দেখলাম যে তার সন্দেহটা অমূলক নয়। কাজেই আমাদের দায়িত্ব যে কী পরিমাণে বেড়ে গেল তা সহজেই আপনারা অনুমান করতে পারছেন। আশা করি আপনারা এই ব্যাপারে যথাসাধ্য সাহায্য করবেন। বাদ্যকান্ত লাহিড়ী বললেন, অ্যাবসার্ড। এইভাবে কেউ কাউকে কখনো খুন করতে পারে নাকি? ভুলে যাবেন না, আমরা প্রায় সবাই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আপনাকেও আমি জানিয়ে রাখতে চাই মিস্টার লাহিড়ী, একেই কোল্ড ব্লাডেড মার্ডার বলে। একজন ধূর্ত মানুষের নিজের স্বার্থের অনুকূলে ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা করে মিস্টার চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে তাকে খুঁজে বার করা। যাই হোক, আমি পাশের ঘরে গিয়ে বসছি। ইন্দ্রনাথ বাবু ছাড়া আপনারা একের পর এক ওখানে আসুন, কিছু প্রশ্ন আছে। দুর্গাশঙ্কর উত্তরের অপেক্ষা না করে পাশের ঘরে চলে গেল। এএসআইও গেল নোট নিতে।
সকলে অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। দুর্গাশঙ্করের মুরলী বোধহয় কারোরই ভালো লাগছিল না। ইন্দ্রনাথ অবশ্য বুঝিয়ে বলল সকলকে যে সে দুর্গাশঙ্করকে এই তদন্তে নিযুক্ত করেছে। এই কথায় কে কতটা আশ্বস্ত হলো সেটা কিন্তু বোঝা গেল না। তবে বাদ্যকান্ত লাহিড়ী প্রথমে গেলেন সেই পাশের ঘরে। দুর্গাশঙ্কর কোনো ভূমিকা না করেই বলল, শুনলাম সন্ধ্যা দেবীকে নিয়ে ইদানিং আপনার ও মিস্টার চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। ধ্রুবর মৃত্যুর সঙ্গে এই ব্যাপারের সম্পর্কটা কি? হয়তো নেই, কিন্তু আমায় তো সমস্ত রকম সম্ভাবনাকেই বাজিয়ে দেখতে হবে। আপনি আপত্তি করবেন না মিস্টার লাহিড়ী? হিচ বলতে যা বোঝায় তা আমাদের ছিল না, এমনকি অপ্রসঙ্গ নিয়ে কোনো কথা কোনোদিন হয়নি আমাদের মধ্যে। তবে দুজনে দুজনের প্রতি জিলেস ছিল, এটা ঠিক। এ ব্যাপারে সন্ধ্যা দেবীর অ্যাক্টিভিটি কীরকম ছিল? এই ব্যাপারে সে প্রথম শ্রেণীর ডিপ্লোম্যাট, ঠিক আছে। আমাদের দুজনের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে পক্ষপাতপূর্ণ। তবে তবে কি বলুন? আমার ধারণা চৌধুরীর দিকেই সন্ধ্যা বেশি। এরকম ধারণা করার নিশ্চয়ই কোনো কারণ আছে। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমার চেয়ে চৌধুরী ব্যাংক ব্যালেন্স বেশি, বয়স কম, স্মার্ট, এই সমস্ত বিষয়ে সন্ধ্যার মনে রেখাপাত করেছে বলেই আমার ধারণা হয়েছিল। এখন তো আর কোনো বাধাই রইল না, জীবন ভরিয়ে তুলুন। সন্ধ্যা মত দিলে তাই হবে। আপনার কি ধারণা হচ্ছে এইভাবে চৌধুরীকে সরিয়ে দিয়ে আমি নিজের পথ পরিষ্কার করেছি? তাহলে জানিয়ে রাখতে চাই। আপনি বৃথাই উত্তেজিত হচ্ছেন। এই মুহূর্তে কি ধারণা করলাম তার সুদূর প্রসারী কোনো অর্থ নাও হতে পারে। ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করব না। অনুগ্রহ করে অমল বাবুকে পাঠিয়ে দিন। অমল দত্ত এলেন। বসুন। ইন্দ্রনাথ বাবুর মুখে সমস্ত কিছু শুনেছি, কাজেই ও সমস্ত নিয়ে আর আলোচনা করব না। বর্তমানে মিস্টার চৌধুরীর ব্যক্তিগত জীবনের দু চারটে কথা জানবার জন্য আমার আগ্রহ রয়েছে। বলুন। তিনি কি সন্ধ্যা রায়কে নিয়ে কখনো কোনো আলোচনা আপনার সঙ্গে করেছিলেন? বহুবার। ইদানিং সন্ধ্যার সম্পর্কে সে বেশ উৎসাহিত হয়ে পড়েছিল। আমরাও চাইছিলাম তার জীবনে কেউ আসুক। কেন? আমার বোনের মৃত্যুর পর থেকে বড় নিঃসঙ্গ হয়ে পড়েছিল ধ্রুব। তার জীবনকে ভরিয়ে তোলার জন্য একজনের প্রয়োজন ছিল। দুর্গাশঙ্কর পাইপে মিক্সচার ঠাসতে ঠাসতে বলল, কিন্তু দুজনের মাঝখানে কাটার মতো বিরাজ করছিলেন বাদ্যকান্ত লাহিড়ী। তাতে কোনো ক্ষতি ছিল না। প্রতিযোগিতার ক্ষেত্রে বাদ্যকান্ত লাহিড়ীর মতো বহু লোককে বহুবার পেছনে ফেলেছে। হ্যাঁ, কিন্তু এখন কি মনে হয় সন্ধ্যা রায় লাহিড়ীর দিকে ঝুঁকবে? অমল দত্ত একটু চুপ করে থেকে বললেন, মেয়েদের মতিগতি বোঝা ভার, বুঝলে। সন্ধ্যা যদি কালই লাহিড়ীকে বিয়ে করে বসে, আমি কিন্তু অবাক হব না। দুর্গাশঙ্কর পাইপ ধরিয়ে নিয়ে বলল, আচ্ছা, সেদিন সকাল থেকে অতিথিরা আসার আগে পর্যন্ত মুভমেন্টগুলো সম্পর্কে একটু বলুন তো। পুঙ্খানুপুঙ্খভাবে কিছু বলতে পারবো না, কারণ আমি সারাক্ষণ এ বাড়িতে ছিলাম না। তবুও ভোজের আয়োজনে সাহায্য করবার জন্য খুব সকালে আমাকে ডেকেছিল। 9:30টার সময় যখন এ বাড়ি থেকে যাই, হ্যাঁ, তখন সন্ধ্যা এসে পড়েছিল। আবার আমি 3টের সময় আধ ঘন্টার জন্য আসি। তখন আর কেউ ছিল? ইন্দ্রবাবু আর ওই ডাক্তার পাল ছিলেন। অবশ্য তারা কয়েক মিনিট পরেই চলে গেলেন। মিস্টার চৌধুরী কোথায় ছিলেন? দুবারই তাকে এই ঘরে বসে থাকতে দেখেছিলাম। অসুস্থ থাকা দরুনি বোধহয় ওপর নিচ করছিলেন না। আচ্ছা, সেদিন কোনো ইলেকট্রিক মিস্ত্রি এই বাড়িতে এসেছিল কিনা বলতে পারেন? দোতলার বাথরুমের লাইনটা খারাপ হয়ে যাওয়ায় মিস্ত্রি ডেকেছিল। মিস্ত্রির নাম কি আর থাকে কোথায়? না, আমি ওটা জানি না। বেয়ারা হয়তো বলতে পারবে। ধন্যবাদ মিস্টার দত্ত, আর কিছু জিজ্ঞাসা করার নেই। ডাক্তার পালকে একটু পাঠিয়ে দিন। মিস্টার সামন্ত কয়েক মিনিট আগে ঘরে এসে প্রশ্ন উত্তর শুনছিলেন। দুর্গাশঙ্কর তার দিকে তাকিয়ে বলল, এদের সঙ্গে কথাবার্তা হয়ে গেলে বেয়ারাদেরকে একবার ডাকতে হবে। ওই মিস্ত্রি সম্পর্কে? এক্স্যাক্টলি। ডক্টর পার্ল এসে বসলেন দুজনের সামনে। আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না, মাত্র গোটা কয়েক প্রশ্ন আছে। ডক্টর পাল চুপ করে রইলেন। মিস্টার চৌধুরীর স্বাস্থ্য কেমন ছিল? উনি হার্টের পেশেন্ট ছিলেন,
কিছুদিন কাজকর্ম ছেড়ে আমি ওনাকে বহুবার বিশ্রাম নিতে বলেছি, কিন্তু উনি আমার কথা শোনেননি। আর শোনেননি যখন, আর কী বা করা যাবে বলুন? আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? মিস্টার চৌধুরী খুন হয়েছেন এটা আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না। চোখের ওপর একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, কি আর বলি বলুন? না, তিনি খুন হয়েছেন। এসেছিলেন না? বডির এক্সামিন করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। ইন্দ্রনাথ বাবুও তো ছিলেন সেই সময়। কতক্ষণ ছিলেন? হুম, প্রায় ঘন্টাখানেক। অমলবাবু আসার পরেই আমরা উঠে যাই। তখন আর কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি। হ্যাঁ 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 হ্যাঁ, একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি। আপনি চেনেন তাকে? চিনব কি করে? আগে তাকে কখনো দেখিনি। একজন লোককে বাইরে থেকে এসে ওপরে উঠতে দেখে মিস্টার চৌধুরীকে প্রশ্ন করেছিলাম। তিনি বললেন তিনি নাকি ইলেকট্রনিক মিস্ত্রি। খেতে গিয়েছিল, এই এখন ফিরছে। এখন আপনি যেতে পারেন ডাক্তার পাল। কিছুক্ষণ উত্তক্ত করলাম। না না, তাতে কি হয়েছে? তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। মৃদু হেসে মিস্টার সামন্ত বললেন, এবার এই নাটকের নায়িকার সঙ্গে কথাবার্তা বললেই হয়, কি বলেন? দুর্গাশঙ্কর উত্তর দেওয়ার আগেই দুজনকে চমৎকৃত করে সন্ধ্যা ঘরে প্রবেশ করল। তার চলনে কোনো জড়তা নেই। সোফায় বসতে বসতে বলল, আমার একটু তাড়া আছে, তাই না ডাকতেই চলে এলাম। ইন্দ্রনাথ বাবুর সঙ্গে এখন আর আমার কোনো কথা নেই। এবার আপনাকেই ডাকতাম। এসে পড়ে ভালোই করেছেন। তা আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? মিস্টার চৌধুরীর খুন হওয়া সম্পর্কে বলছি। না, ঘটনাটা এত আকস্মিক দুঃখজনক যে আর কিছু মনের মধ্যে স্থান পাচ্ছে না। এবার একটু ব্যক্তিগত কথায় আসছি। শুনলাম মিস্টার চৌধুরীর সঙ্গে আপনার বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল। ও কথা তুলে আর লাভ কি? তা এখন কি করবেন স্থির করলেন? আগেও যা করতাম, কলেজে পড়িয়ে যাব। তাছাড়া? ও, বিয়ের কথা বলছেন? না, এত তাড়াতাড়ি কিছু কি আর স্থির করা যায়? এবার আমাকে ছেড়ে দিন মিস্টার ব্যানার্জি, ভীষণ ব্যস্ততা আছে। উত্তরের অপেক্ষা না করেই সন্ধ্যা শোভা ছেড়ে দ্রুত পায়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হল। মিস্টার সামন্তের দিকে তাকিয়ে হাসল দুর্গাশঙ্কর। সময় অবশ্য নষ্ট আর করা হলো না। ইন্সপেক্টর বেয়ারা তিনজনকে ডেকে আনলেন। দ্বিতীয়বার আহান করে তারা বেশ ঘাবড়ে গিয়েছিল। যাই হোক, প্রশ্ন উত্তরে জানা গেল বাথরুমের আলো ঠিক করার জন্য একজন মেকানিক এসেছিল। তার নাম বা ঠিকানা তারা কেউই কিছু জানে না, এমনকি আগে কখনো দেখেনি পর্যন্ত। বেয়ারা বিদায় নেওয়ার পর মিস্টার সামন্ত বললেন, কীরকম বুঝছেন? এখনই কিছু বলাটা ঠিক হবে না। কাল দুপুরে চৌরঙ্গি দুটো থাকলে ভালো হয়। সমস্ত কিছু গভীরভাবে চিন্তা করে তারপরে ব্যাংকে যেতে চাই। কোনো এনকোয়ারি আছে মনে হচ্ছে। সম্মতিসূচকভাবে ঘাড় নেড়ে নিবন্ত পাইপ আবার খানিকক্ষণ পর ধরালো। কথা হলো খাপছাড়াভাবে আরও মিনিট 10। তারপর চিন্তিতভাবে বিদায় নিল ওখান থেকে। পরদিন সারাটা দুপুর দুর্গাশঙ্করের বেশ ব্যস্ততার মধ্যেই কাটল। ধ্রুবর যে দুটো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেখানে গিয়ে যা জানবার জেনে এসেছে। মিস্টার সামন্ত অবশ্য সঙ্গে যেতে পারেননি, বিশেষ একটা কাজে আটকে পড়েছিলেন। তবে ব্যাংকের এনকোয়ারিতে দুর্গাশঙ্করের যাতে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা তিনি আগেভাগেই করে রেখেছিলেন। বেলা 4টের সময় দুর্গাশঙ্কর হোমিসাইড স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করল ফোনে। হ্যালো মিস্টার সামন্ত, আমি দুর্গাশঙ্কর কথা বলছি। আজ সন্ধ্যা 7:30টায় সকলকে থানায় ডেকে পাঠান। কেসটা সলভ করে ফেলা গেছে। ঘন্টা দেড়েকের মধ্যে আপনার কাছে গিয়ে আমি সব কিছু বলছি। ইতিমধ্যে একটা সার্চ ওয়ারেন্টের ব্যবস্থা করুন। আপাতত ব্ল্যাঙ্কই থাক, পরে ভরে নিলেই হবে। 2-4 কথার পর ফোনটা ছেড়ে দিল। তখন 8:15 বেজে গেছে। বাদ্যকান্ত লাহিড়ী, অমল দত্ত, ডক্টর পাল, ইন্দ্রনাথ ও সন্ধ্যা 2-4 মিনিট আগে পরে সবাই ওই 7:30টার সময় থানায় এসে উপস্থিত হয়েছেন। তারপর 45 মিনিট কেটে গেছে, কিন্তু এখনও দুর্গাশঙ্করের দেখা নেই। সকলেই অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছেন। তাদেরকে এইভাবে আটকে রাখার অর্থ কী? ইন্সপেক্টর একধারে নির্বিকার মুখে বসে আছেন।
আরও 15 মিনিট পরে দুর্গাশঙ্কর মিস্টার সামন্তকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করল। কেউ কিছু বলার আগেই বলল, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য ক্ষমা করবেন, আর সময় নষ্ট না করে কাজের কথাতেই আসি। শুনলে আনন্দিত হবেন যে মিস্টার চৌধুরীর হত্যাকারীকে চিনতে পারা গেছে। সে বাইরের কোনো লোক নয়, আপনাদের মধ্যেই একজন। নিপুণ পরিকল্পনায় তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। থমথমে মুখে সকলেই চুপচাপ বসে রইল। দুর্গাশঙ্কর বলতে আরম্ভ করল, আপাত দৃষ্টিতে এই কেসটা অত্যন্ত জটিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে কিন্তু অত্যন্ত সাদামাটা ব্যাপার। যদিও হত্যাকারীর পরিকল্পনায় কোনো ক্ষত সে রাখেনি, তবে যাক সে কথা। বাইরের কোনো লোক মিস্টার চৌধুরীকে খুন করেননি। সেদিন নিমন্ত্রিত হিসাবে যারা উপস্থিত ছিলেন, হত্যাকারী তাদের মধ্যেই একজন, অর্থাৎ সেই ব্যক্তি এই ঘরে এখন উপস্থিত রয়েছে। এবার মূল কথায় আসা যাক। প্রথমে আমার মনে হয়েছিল সেই সনাতন মিস্টার চৌধুরীকে নিজের জীবন দিয়েছেন। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে অহরহ কত রকমের কাণ্ড সংঘটিত হচ্ছে। ভেবেছিলাম এই বিয়োগান্ত নাটকও সেই ছাঁচেই ঢালা, এবং নাটকের নায়িকা সন্ধ্যা দেবী। কিন্তু তদন্তের গভীরে প্রবেশ করতেই আমার সেই ভুল ধারণাটা ভেঙে গেল। যা ভেবেছিলাম তা নয়। অর্থের প্রতি তীব্র লালসার বশবর্তী হয়েই একজন এই কাজটা অত্যন্ত ঠান্ডা মাথায় করেছে। দুর্গাশঙ্কর সকলের মুখের দিকে একবার নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। এখনও সেই থমথমে ভাবটা রয়েছে, তবে মনে হয় প্রকৃত ঘটনাটা কি তা জানবার জন্য সকলের আগ্রহ চূড়ান্ত হয়ে রয়েছে। কিন্তু কেউই কোনো কথা বলল না। রুল অফ থিওরির ওপরেই আমি নির্ভর করে বলছি। দুর্ঘটনার আগের দিন মিস্টার চৌধুরী হত্যাকারীকে বলেছিলেন চেকটা ভাঙিয়ে এনে দিতে। তিনি অসুস্থ, কাজেই ব্যাংকে যেতে পারবেন না। ওর হয়ে এর আগেও বহুবার ব্যাংক থেকে সে টাকা এনে দিয়েছে, সুতরাং অবিশ্বাসের কোনো কারণ ছিল না। টাকার বিরাট অঙ্ক শুনে এবার মনে প্রচণ্ড তার লোভের সঞ্চার হয়। দোতলার বাথরুমের ইলেকট্রিক লাইনের খারাপের কথা তার অজানা ছিল না, সুতরাং পরিকল্পনা মনে মনে দানা বাঁধল। বোধহয় সে আলো খারাপের কথা চৌধুরীকে জানায়, প্রসঙ্গেই স্মরণ করিয়ে দেয় যে স্বাভাবিক কারণেই চৌধুরী পরের দিন একজন মিস্ত্রিকে পাঠিয়ে দিতে বলেন। হত্যাকারী যথা নিয়মেই একজন মিস্ত্রিকে পাঠিয়ে দেয় পরের দিন। তার সঙ্গে নিশ্চয়ই টাকার ব্যবস্থা ছিল, আর আর্থ কাটতে এবং পুষারে কারচুপি করে রাখতে তার কোনো অসুবিধা হয়নি। টাকা নিয়ে হত্যাকারী 3টের সময় এই বাড়িতে এলো। এই টাকা পরে বিকেলে পেমেন্ট করবার কথা। এই কারণেই চৌধুরী নাগপুরে যেতে পারছিলেন না, উনি নিচে বসেছিলেন। হত্যাকারীকে টাকাটা আয়রন সেফে রেখে আসতে বললেন। তার স্বভাবের সঙ্গেও বিশেষভাবে সে পরিচিত, কাজেই প্রস্তুত হয়েই এসেছিলেন। টাকাটা ঠিকমতো রাখা হলেও সেফে চাবি আর লাগালেন না। রুমে সন্ধ্যা হলো, অতিথিরা সব এসে পড়লেন। হত্যাকারীকে তখন কারণে বা অকারণে কয়েকবার ওপর নিচ করতে হয়েছিল। এর ফাঁকেই সেফ থেকে টাকাটা বার করে তোয়ালে বা গামছা ওই জাতীয় কিছু দিয়ে বেঁধে গলিয়ে বাগানে ফেলে দেয়। মিস্টার চৌধুরী মারা যাবার পর বাড়ি যাবার পথে বাগান থেকে টাকাটা তুলে নিয়ে যেতে তার কোনো অসুবিধা হয়নি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। এ সেই ব্যক্তি যাকে মিস্টার চৌধুরীর বিশ্বাস না করার কোনো কারণ ছিল না, যে বাড়িতে অন্দি সন্ধি সবই জানত। সময়ে অসময়ে ওপরে বারবার গেলেও বেয়ারারা পর্যন্ত তাকে সন্দেহ করত না। দুর্গাশঙ্কর একটানায় এতগুলো কথা বলার পর আচমকা থেমে গেল। সকলে নড়ে চড়ে বসলেন। ইন্দ্রনাথ দ্রুত গলায় বলল, আপনি বলতে চাইছেন মানে? আপনি বোধহয় ঠিকই অনুমান করেছেন মিস্টার সোম। হ্যাঁ, আমি অমলবাবুর কথাই বলছি। অমল দত্ত চেয়ার থেকে ছিটকে পড়লেন। আজে বাজে কিসব কথা বলছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, আমি ধ্রুবকে খুন করেছি? লোভে অন্ধ হয়ে বাবাকে যে কত ছেলে ছুরি মেরেছে, আপনি ভগ্নিপতি হয়ে খুন করবেন, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? হাউ ডিয়ার ইউ আর! আমার বিরুদ্ধে প্রমাণ কি? হ্যাঁ, ব্যাংকের সেই চেক দুটোর কথা ভুলে যাবেন না। চেকের পেছনে আপনার সই আছে, আমি নিজেও তা দেখেছি। টাকাটা আপনিই ব্যাংক থেকে এনেছিলেন। দ্বিতীয় এবং মোক্ষম প্রমাণ হচ্ছে, আপনি থানায় আসার পর পুলিশ আপনার বাড়ি সার্চ করেছে, যার জন্য আমারও মিস্টার সামন্তের এখানে আসতে দেরি হয়ে গেল। সমস্ত 100 টাকার নোট হওয়ায় ব্যাংক থেকে সেগুলো নম্বর সংগ্রহ করতে কোনো অসুবিধা হয়নি। সার্চ করে সেই সমস্ত নোটের নম্বর আপনার বাড়ি থেকেই পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে আরও অনেক মূল্যবান জিনিস, মনে হয় সেগুলো মিস্টার চৌধুরীর। অমল দত্ত আর কিছু বলতে পারলেন না।
দেওয়াল ধরে দাঁড়িয়ে রইলেন কোনো রকমে। ইন্সপেক্টর দ্রুত এগিয়ে গেলেন তার দিকে। ইন্দ্রনাথ ও বাদ্যকান্ত লাহিড়ী ততক্ষণে দুর্গাশঙ্করের সামনে এসে দাঁড়িয়েছেন। লাহিড়ী বললেন, এই নিপুণ তদন্তের জন্য যে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো তা মশাই আমি বুঝতে পারছি না। ধন্যবাদের কিছু নেই, আমি আমার কাজটা করেছি মাত্র মিস্টার লাহিড়ী। একটু কিন্তু ভাবে ইন্দ্রনাথ বলল, আমাদের দেনা পাওনাটা কিন্তু। পেমেন্টের কথা বলছেন? বেশ তো, কাল আসুন না আমার বাড়িতে। আমি এখন চলি। মিস্টার সামন্ত সেই ইলেকট্রিক মিস্ত্রিকে খুঁজে বার করবেন, চেষ্টা করবেন। খোঁজ পেলে আমায় খবর জানাতে ভুলবেন না যেন। পাইপে মিক্সচার ঠাসতে ঠাসতে দুর্গাশঙ্কর ঘর থেকে বেরিয়ে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।